দেখো, আমরা এর আগে নিউটনের গতিসূত্র এই অধ্যায়টা আমরা পড়াচ্ছিলাম। তো কিছুটা অংশ পড়ানো হয়েছে, আর বাকি অংশটা আজ আমরা দেখব খানিকটা। তো আগের দিন যে সমস্ত বিষয়গুলো বলা হয়ে গেছে তার কিছুটা রিভিশন অনুযায়ী করে দিয়ে আজকে আমাদেরকে আরেকটু এগোতে হবে। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে বলের ঘাত আর ঘাত বল বলতে কি বোঝায়। দেখো, বলের ঘাত বলতে কি বোঝাচ্ছে, যে কোনো বস্তুর উপর কিছু সময় ধরে একটি স্থির মানের বল ক্রিয়া করলে ওই বলের মান এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বা আবেগ বলা হয়। কোনো বস্তুর উপর কিছু সময় ধরে একটি স্থির মানের বল ক্রিয়া করলে বলের মান এবং ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলটির ঘাত। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যদি একটি এম ভরের বস্তুর উপরে টি সময় ধরে একটি স্থির মানের বল ক্রিয়া করে, তাহলে বলটির ঘাত কত হবে। দেখো জিনিসটা, ধরো একটি বস্তুর উপর এম ভরের বস্তুর উপরে এফ পরিমাণ বল কাজ করেছে, অর্থাৎ এফ পরিমাণ বল টি সময় ধরে ক্রিয়া করে। টি সময় ধরে ক্রিয়া করে। তাহলে এফ ইন্টু টি এইটাকে বলা হচ্ছে বলের ঘাত। তাহলে বলের ঘাত বলতে কি বোঝায়? বলের ঘাত ইকুয়াল টু বল গুণিত সময়। বলের ঘাত বলতে বল এবং সময় এই গুণফলটিকে বলা হয় বলের ঘাত। এইবার একটা জিনিস এখান থেকে দেখো, আমরা জানি কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল বস্তুর উপর প্রযুক্ত বল F সমান, আমরা এখান থেকে পাবো mv মাইনাস mu বাই t। mvটা কি? mv হচ্ছে অন্তিম ভরবেগ, v হচ্ছে অন্তিম বেগ, এবং m হচ্ছে বস্তুটির ভর, এবং u হচ্ছে প্রাথমিক গতিবেগ, এবং t হচ্ছে যে সময় ধরে বলটা ক্রিয়া করছে সেই সময়ের মান। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে F ইন্টু টি ক্রস মাল্টিপ্লিকেশন করলে, কোনাকুনি গুণ করলে আমরা এখান থেকে পাই F ইন্টু টি ইকুয়াল টু mv মাইনাস mu। অর্থাৎ এই যে বলের ঘাত যেটা আমরা পেলাম, এই বলের ঘাতই হলো বস্তুর ভরবেগের পরিবর্তন। বলের ঘাতই হলো বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে দেখো, F ইন্টু টি এটা হলো বলের ঘাত, এবং বলের ঘাত ইকুয়াল টু আমরা পেলাম বস্তুর ভরবেগের পরিবর্তন। ঠিক আছে? অর্থাৎ কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন বস্তুটির উপর প্রযুক্ত বলের ঘাতের সমান। অর্থাৎ কোনো বস্তুর ভরবেগের যে পরিবর্তন হয়, দেখো mv মাইনাস mu এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, এবং এই ভরবেগের পরিবর্তন বস্তুর উপর প্রযুক্ত বলের ঘাতের সমান হয়।
বল যেহেতু একটি ভেক্টর রাশি, অতএব ঘাতও হলো একটি ভেক্টর রাশি। এবার একটা বিষয় দেখো, তাহলে বলের অভিমুখী ঘাত ক্রিয়া করবে, যেহেতু বল একটি ভেক্টর রাশি, ঘাতও ভেক্টর রাশি, এবং ঘাত বল বা ঘাত ভেক্টরটি বল ভেক্টরের অভিমুখে ক্রিয়া করে। এবং আমরা এর একক দেখব, বলের ঘাতের একক। এখন দেখো বলের ঘাতের একক, দেখো বলের ঘাতের একক, বলের ঘাতের একক তার মানে হলো, দেখো বলের একক ইন্টু সময়ের একক। বলের ঘাতের একক হচ্ছে বলের একক ইন্টু সময়ের একক, অর্থাৎ এসআই পদ্ধতিতে বলের ঘাতের একক হলো নিউটন সেকেন্ড। এসআই পদ্ধতিতে বলের ঘাতের একক হচ্ছে নিউটন সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে বলের ঘাতের একক ডাইন সেকেন্ড, ডাইন সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে বলের ঘাতের একক পাউন্ডাল সেকেন্ড, পাউন্ডাল সেকেন্ড। ঠিক আছে, তাহলে এফপিএস পদ্ধতিতে বলের ঘাতের একক হচ্ছে পাউন্ডাল সেকেন্ড। এবার আমরা দেখব বলের ঘাতের মাত্রা, খুব সহজ, একবার দেখে নাও বলের ঘাতের মাত্রা। দেখো বলের ঘাতের মাত্রা, তাহলে সেটা কি হবে? বলের মাত্রা আর সময়ের মাত্রা। তাহলে বলের মাত্রাটা কি? ml (e⁻²), এটা হচ্ছে বলের মাত্রা, আর তার সঙ্গে হচ্ছে সময়ের মাত্রা হলো t। তাহলে এটা হলো ml (e⁻²), এটা হচ্ছে বলের ঘাতের মাত্রা। তাহলে বলের ঘাতের মাত্রাটা এখানে পাওয়া গেল। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? বলের ঘাত এর সংজ্ঞা, বলের ঘাতের সমীকরণ, বলের ঘাতই হচ্ছে ভরবেগের পরিবর্তন, এই বিষয়টা আমরা এখান থেকে দেখলাম, এর একক এবং এর মাত্রা। এখন দেখো পরিবর্তনশীল বলের ঘাত। এখন আমরা মনে করি যে কোনো বস্তুর উপর কিছু সময় ধরে কোনো পরিবর্তনশীল বল ক্রিয়া করছে। এক্ষেত্রে ক্রিয়াশীল বলের ঘাত নির্ণয় করবার জন্য ওই সময়কে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অবকাশে ভাগ করা হয়। সময়ের এই অবকাশগুলি খুবই ক্ষুদ্র হওয়ায় আমরা মনে করতে পারি প্রতিটি অবকাশের জন্য ক্রিয়াশীল বল ধ্রুবক থাকে। সুতরাং পরিবর্তনশীল বলের ঘাত F হলে dt সময়ের অবকাশের জন্য বলের ঘাত pdt হবে। অতএব মোট সময় t এর জন্য বলের ঘাত হবে ইন্টিগ্রাল অফ f dt। দেখো আমরা এখান থেকে বিষয়টা দেখাবো। কোনো বস্তুর উপর কিছু সময় ধরে যদি পরিবর্তনশীল বল ক্রিয়া করে, এক্ষেত্রে ক্রিয়াশীল বলের ঘাত নির্ণয় করবার সময় সময়কে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিশ্লেষণ করা হয়, ভাগ করা হয়, এবং ওই সময়ের অবকাশগুলি অত্যন্ত ক্ষুদ্র, সেই জন্য ওই সময়ের অবকাশে ক্রিয়াশীল বলকে আমরা ধ্রুবক মনে করতে পারি। সুতরাং পরিবর্তনশীল বলের ঘাত যদি F হয়, পরিবর্তনশীল বলের ঘাত যদি F হয়, তাহলে ক্ষুদ্র সময় ডিটির জন্য হবে F dt। পরিবর্তনশীল বল যদি F হয়, তাহলে বলের ঘাত ক্ষুদ্র সময়ের জন্য হবে F dt। অতএব t সময়ের জন্য মোট বলের ঘাত হবে
ইন্টিগ্রাল অফ এফ ইটি। ঠিক আছে, এইভাবে যখনই পরিবর্তনশীল বল কাজ করে তখন আমাদের এই সমাকলন বিদ্যার সাহায্যে বলের ঘাতটি নির্ণয় করা সম্ভব হয়। এরপরে দেখো ঘাত বল বলতে কি বোঝায়। দেখো বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর উপর যদি ক্রিয়া করে তাহলে সেই বলটিকে বলা হয় ঘাত বল। ভালো করে বোঝো, বৃহৎ মানের বল অল্প সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করলে যে বলটি ক্রিয়া করছে সেই বলটিকে বলা হচ্ছে ঘাত বল। এখানে লক্ষ্য করো, বলের ঘাতের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, যে প্রযুক্ত বল এবং সময়ের যে গুণফল, প্রযুক্ত বল এবং সময়ের যে গুণফল তাকে বলা হয়েছিল বলের ঘাত। আর বৃহৎ মানের বল অতি ক্ষুদ্র সময় ধরে যদি ক্রিয়া করে তাহলে সেই বলটিকে বলা হবে ঘাত বল। দেখো তাহলে ঘাত বল আর বলের ঘাত এই দুটো জিনিস আমরা এখান থেকে পেলাম। এবং দেখো ঘাত বল আর বলের ঘাতের মধ্যে পার্থক্যগুলি কি। দেখো ঘাত বল হলো একটি ক্ষণস্থায়ী বৃহৎ মানের বল, কিন্তু বলের ঘাত হলো বল এবং ক্রিয়াকালের গুণফল। তাহলে ঘাত বল হলো একটি বল যেটা বৃহৎ মানের বল, অল্প সময় ধরে ক্রিয়া করে, সেটাকে বলা হচ্ছে ঘাত বল। আর বলের ঘাত হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফলটাকে বলা হচ্ছে বলের ঘাত। এবার দেখো ঘাত বলের একক, যেহেতু ঘাত বল একটি বল তাই ঘাত বলের একক বলের একক সমান। যেমন বলের একক নিউটন, ডাইন, পাউন্ডার, তেমনি ঘাত বলের একক হচ্ছে নিউটন, ডাইন বা পাউন্ডার। অপরদিকে বলের ঘাত এবং ভরবেগের একক অভিন্ন, কারণ আমরা জানি যে বলের ঘাত হলো ভরবেগের পরিবর্তন, ভরবেগের যা একক হবে ভরবেগের পরিবর্তনেরও তাই একক হবে। অতএব বলের ঘাত হচ্ছে তার এককটা হচ্ছে ভরবেগের একক। ফলে বলের ঘাত এবং ঘাত বলের মাত্রাগুলি আলাদা হবে। দেখো ঘাত বলের মাত্রা হচ্ছে বলের মাত্রা অর্থাৎ mL/2, ঘাত বলের মাত্রা হলো mL/2 এবং বলের ঘাতের মাত্রা হচ্ছে mL/-1। তাহলে বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। ঘাত বল ঘাতের সৃষ্টি করে, ঘাত বল যত বেশি হবে বলের ঘাতও তত বেশি হবে। সুতরাং বলা যেতে পারে যে ঘাত বল হলো কারণ আর বলের ঘাত হলো তার ফলাফল। ঘাত বলের ক্রিয়ায় কোনো বস্তু অল্প সময়ের জন্য বৃহৎ ত্বরণ লাভ করে। ঘাত বল যেহেতু বৃহৎ মানের বল, অল্প সময় ধরে ক্রিয়া করে, সেই জন্যে ঘাত বলের ক্রিয়ায় কোনো বস্তু অল্প সময়ের জন্য বৃহৎ মানের ত্বরণ লাভ করে। অপরদিকে বলের ঘাতের প্রভাবে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে। তাহলে বলের ঘাত ভরবেগের পরিবর্তন ঘটায়, আর ঘাত বল বৃহৎ মানের বল হওয়ায় অল্প সময়ের মধ্যে কোনো একটি বস্তুর মধ্যে বৃহৎ ত্বরণ সৃষ্টি হতে পারে। তাহলে এইটা হচ্ছে আমাদের ঘাত বল এবং বলের ঘাত এবং তাদের মধ্যে পার্থক্যগুলো আমরা এখানে আলোচনা করলাম। এরপরে দেখো নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্রের দিকে লক্ষ্য করো। নিউটনের তৃতীয় গতিসূত্র আমরা সকলেই জানি, নিচু ক্লাসে আমরা সকল বিষয়টা পড়েছি, তবু আমাদের একবার দেখতে হবে যে তৃতীয় সূত্রে কি কি আছে। নিউটনের তৃতীয় সূত্রে আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের বিবৃতি। দেখো কোন একটি তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন দুটি বস্তুর কথা আমরা এখানে বিবেচনা করব। একটা হলো এ এবং অপর একটি বস্তু ধরে নিলাম বি, এবং এরা ধরে নিচ্ছি পরস্পর থেকে কিছুটা দূরত্বে আছে। তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে বস্তু নিলাম, এখানে একটা বস্তু নিয়েছি ধরো এ, আর একটা বস্তু আমরা এখানে নিয়েছি সেটা হলো বি। তাহলে দুটি বস্তু আমরা এখানে পেলাম।
একটা নিয়েছি এ এবং অপর একটি বস্তু নিয়েছি, সেটা হলো বি। আমরা এখানে ধরে নিয়েছি বস্তু দুটি পরস্পরের সংস্পর্শের মধ্যে আছে। এখন এ বস্তু এই অবস্থায় এ বস্তু বি বস্তুর উপরে যদি একটি বল প্রয়োগ করে, আমরা মনে করছি এ বস্তুটি বি বস্তুর উপরে একটা বল প্রয়োগ করে, সেই বলটার পরিমাণটা হচ্ছে পি এ বি। ঠিক আছে, এ বস্তু বি বস্তুর উপরে বল প্রয়োগ করে, বলটার পরিমাণটা হচ্ছে পি এ বি। স্বাভাবিকভাবেই নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে বি বস্তুটি এ বস্তুটির উপরে একটি বল প্রয়োগ করবে এবং সেই বলটি হবে পি এ বি, এই বলটির সমান এবং বিপরীত। তাহলে বি বস্তুটি এ বস্তুর উপরে যে বলটি প্রয়োগ করে সেটাকে আমরা ধরে নিচ্ছি এই দিকে ক্রিয়া করবে, বিপরীতমুখী এবং সমান, অতএব এটাও বলটা কাজ করবে। আমরা ধরে নিচ্ছি এটা বি এ, অর্থাৎ বি থেকে এ তে প্রযুক্ত হয়েছে, সেই জন্য পি বি এ ধরেছি। আর এ বস্তু বি বস্তুর উপরে বল প্রয়োগ করেছে, সেটা হলো পি এ বি ধরেছি। এখন নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি পি এ বি ইকুয়াল টু মাইনাস অফ পি বি এ, অর্থাৎ মানের দিক থেকে সমান দেখানো হচ্ছে পি এ বি ইকুয়াল টু পি বি এ, কিন্তু তারা বিপরীতমুখী, অর্থাৎ সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়েছে। এখন আমরা যদি পি এ বি এটাকে ক্রিয়া বলি, তাহলে পি বি এ এইটাকে আমরা প্রতিক্রিয়া বলি। পি এ বি হলো ক্রিয়া, পি বি এ হলো প্রতিক্রিয়া, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটি সর্বদাই একসঙ্গে অবস্থান করে। প্রকৃতিতে একটি মাত্র বিচ্ছিন্ন বলের কোনো অস্তিত্ব থাকে না। যতক্ষণ ক্রিয়া স্থায়ী হয় ততক্ষণই প্রতিক্রিয়া স্থায়ী হয়। ক্রিয়া অন্তর্হিত হলে প্রতিক্রিয়াটা চলে যায়। ঠিক আছে, তাহলে এইরকম আমরা এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, এখান থেকে আমরা অনেকগুলো বিষয় জানবো। দেখো, আমরা এখান থেকে দেখলাম ঘাত। দেখো, ঘাত বল, টান, ধাক্কা, সংঘর্ষ, আকর্ষণ বিকর্ষণ, ঘর্ষণ বল ইত্যাদির ক্ষেত্রে আমরা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের অস্তিত্ব পাই। প্রথমে দেখো ঘাত কেমন সৃষ্টি হয়। তো মনে করো একটি কাঠের ব্লক একটি টেবিলের ওপর আছে এবং এক্ষেত্রে নিজের ওজনের জন্য একটি টেবিলের উপর নিম্নমুখী একটি বল ক্রিয়া সৃষ্টি হয়। একই সঙ্গে টেবিল ও কাঠের ব্লকের উপর সমান বিপরীতমুখী এবং ঊর্ধ্বমুখী একটি বল প্রয়োগ করে। কাঠের ব্লকের দ্বারা নিম্নমুখী বলকে ক্রিয়া এবং টেবিল দ্বারা ঊর্ধ্বমুখী বলকে বলা হচ্ছে প্রতিক্রিয়া। এবার দেখো, আমরা এখানে একটা টেবিলের মতো আমরা অঙ্কন করছি। এর উপরে যদি একটা কোনো বস্তু থাকে, তাহলে সেই বস্তুটি, এই যে ব্লকটি টেবিলের উপর একটি বল প্রয়োগ করে, নিম্নমুখী বল। এই টেবিল কর্তৃক নিম্নমুখী বলটা প্রযুক্ত হচ্ছে, এইটাকে আমরা পি এ বি বলতে পারি। অর্থাৎ এটা যদি এ, এটা যদি বি হয়, তাহলে পি এ বি পরিমাণ বলটা এই ব্লকটা টেবিলটার উপরে প্রয়োগ করে। স্বাভাবিকভাবেই টেবিলটা আবার বস্তুটার উপরে প্রতিক্রিয়া বল দেয়, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে পি বি এ। এইভাবে আমরা এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা দেখতে পারি। তাহলে এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া যেগুলো পাওয়া যাচ্ছে, একটা বস্তু একটা টেবিলের উপর রাখা আছে, বস্তুটি টেবিলের উপরে বল প্রয়োগ করে, টেবিল বস্তুটির উপরে একটা প্রতিক্রিয়া বল দেয়। এই ধরনের যে ক্রিয়া বা প্রতিক্রিয়া বলটা পাওয়া যাচ্ছে, সেইগুলোকে বলা হচ্ছে ঘাত। এরপরে আমরা দেখব টান। দেখো, একটি তারের উপরের প্রান্তকে একটি স্থির জায়গায় বেঁধে নিচের প্রান্তে ভারী বস্তু ঝুলিয়ে দিলে বস্তুটি নিজের ওজনের জন্য তারটির উপর নিম্নমুখী বল প্রয়োগ করে। দেখো,
দেখো এখানে একটা তার আছে, তারটাকে উপরের প্রান্তে বেঁধে ঝুলিয়ে দিয়ে এখানে একটা ভারী বস্তু ঝুলিয়ে দেওয়া, এখানে একটা ভারী বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং বস্তুটি দেখো নিজের ওজনের জন্য তারের উপরে নিম্নমুখী একটি বল প্রয়োগ করে, তাই তারটিও বস্তুটির উপর সমান এবং ঊর্ধ্বমুখী একটি বল প্রয়োগ করে। এই বলটিকে তারের টান বলা। ঠিক আছে, তাহলে দেখো নিচের দিকে বস্তুটা একটা বল দিয়ে কাজ করে নিচের দিকে দেবে, ঠিক আছে, এবং তারটা উল্টো দিকে একটা বল প্রয়োগ করবে, তার ফলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা পাওয়া গেল। এই যে বলটি, এই যে তারের দ্বারা প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল, এই বলটিকে বলা হচ্ছে টান। আরেকবার শুনে নাও, একটি তারের উপরের প্রান্তকে স্থির জায়গায় বেঁধে নিচের প্রান্তে একটি ভারী বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং বস্তুটি নিজের ওজনের জন্য, অর্থাৎ পৃথিবী বস্তুটাকে নিজের দিকে টানে, সেই ওজনের জন্য বস্তুটি একটি নিম্নমুখী বল তারটির উপরে প্রয়োগ করবে এবং তার ফলে তারটিও বস্তুটির উপর সমান এবং ঊর্ধ্বমুখী একটি বল প্রয়োগ করে, যাকে বলা হয় টান। এক্ষেত্রে ওজন যেটা, সেটাকে বলা হচ্ছে ক্রিয়া আর টানটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া। এখানে বস্তুর ওজন, এদিকে হলো টান, টানটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া বল। এরপরে দেখো ধাক্কা বলতে কি বোঝাচ্ছে। ধরো রাস্তায় রাখা বড় পাথরের উপর কোনো একটি লোক বল প্রয়োগ করলে পাথরটিও লোকটির উপর বিপরীত দিকে সমান পরিমাণ বল প্রয়োগ করে। এক্ষেত্রে লোকটির দ্বারা প্রযুক্ত বলকে ক্রিয়া, পাথরের দ্বারা প্রযুক্ত বলকে প্রতিক্রিয়া এবং এই প্রতিক্রিয়াটাকে ধাক্কা বলা। এইরকম আমরা পাবো সংঘর্ষ। সংঘর্ষের উদাহরণ দেখো, বলছে একটি গাড়ি চলন্ত অবস্থায় কোনো দেওয়ালে আঘাত করলে গাড়িটি দেওয়ালের উপর একটি বল প্রয়োগ করে, ফলে দেওয়ালটি ক্ষতিগ্রস্ত হতে পারে। দেওয়ালটিও গাড়িটির উপরে সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, তার ফলে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এখন গাড়ির দ্বারা প্রযুক্ত বলকে ক্রিয়া আর দেওয়ালের দ্বারা প্রযুক্ত বলকে প্রতিক্রিয়া। এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়াকে সংঘর্ষ বা সংঘাত বলা হয়। অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে, একটি বস্তু যদি অপর একটি বস্তুর উপরে আঘাত করে তাহলে সেটা হলো ক্রিয়া, এবং যার উপরে আঘাত করা হচ্ছে সে একটি প্রতিক্রিয়া বল সমান বিপরীতমুখী ফিরিয়ে দেয়, ফলে এই যে ঘটনা, এটাকে বলা হচ্ছে সংঘর্ষ বা সংঘাত বলা হয়। এটা ক্রিয়া হচ্ছে যে সংঘাতটা তৈরি করে, আর প্রতিক্রিয়া হচ্ছে যে যার উপরে সংঘাতটা সৃষ্টি হয় সে যেটা প্রতিক্রিয়া বল দেয় সেইটা। তাহলে এইভাবে আমরা সংঘর্ষ, আকর্ষণ, বিকর্ষণ ইত্যাদি বিষয়গুলি এখান থেকে দেখব। আকর্ষণ দেখো, চুম্বকের কাছে একটি লোহার টুকরোকে নিয়ে এলে চুম্বকটি লোহার টুকরোকে আকর্ষণ করে, লোহার টুকরোকে আকর্ষণ করে। একই সঙ্গে লোহার টুকরো সমান এবং বিপরীতমুখী একটি বলের সাহায্যে চুম্বকটিকে আকর্ষণ করে। ঠিক আছে, তাহলে এই যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে পারস্পরিক আকর্ষণ। একটা চুম্বক একটা লোহার টুকরোকে আকর্ষণ করে, স্বাভাবিকভাবেই লোহার টুকরোটিও চুম্বককে পাল্টা আকর্ষণ করবে। এটাও হলো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। যে ক্রিয়ার ফলে দুটি বস্তু পরস্পরের দিকে সরে আসে বা সরে আসতে চায় তাকে বলা হচ্ছে আকর্ষণ। বিকর্ষণ, চুম্বকের একই মেরুদণ্ডে পরস্পরকে বিকর্ষণ করে এবং এক্ষেত্রেও তারা পরস্পরের উপরে বল প্রয়োগ করে। একটি বস্তু অপর বস্তুকে যে বলে বিকর্ষণ করে আর অপর বস্তুটাও এই বস্তুটিকে একই বলে বিকর্ষণ করে। এইভাবে আমরা ক্রিয়া প্রতিক্রিয়াগুলোকে এই অবস্থাতে পেতে পারি। তাহলে আমরা এখান থেকে যে বিষয়গুলি দেখলাম সেটা হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে নিউটনের তৃতীয় গতিসূত্রটি কাজ করে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের বিষয়গুলো আমরা এখান থেকে পেতে পারি। টান, ধাক্কা, সংঘর্ষ, আকর্ষণ, বিকর্ষণ, ঘর্ষণ, ঘাত প্রভৃতি বিষয়গুলি আমরা এক্ষেত্রে পাব। এবার আমরা এখন দেখব যে স্পর্শজনিত এবং ক্ষেত্রজনিত বল। দেখো
যে দুটি বল কোনো একটি বস্তু আর অপর একটি বস্তুর উপরে যখন বল প্রয়োগ করে তখন বস্তুগুলি পরস্পরের সংস্পর্শে এলে যে বলটা প্রযুক্ত হবে সেইগুলো হচ্ছে স্পর্শজনিত বল। যেমন দেখো, ধাক্কা, টান, সংঘাত, সংঘর্ষ, ঘাত, এগুলি হচ্ছে স্পর্শজনিত বল। অর্থাৎ পরস্পরকে স্পর্শের মাধ্যমে এই বলগুলি প্রযুক্ত হয়, এইগুলোকে বলা হবে স্পর্শজনিত বল। এবং অপরদিকে দুটি বস্তু সংস্পর্শে না এলেও আকর্ষণ বিকর্ষণ বলগুলি ক্রিয়া করে। যেমন চুম্বকের পরস্পরের মধ্যে যে বিকর্ষণ বল ক্রিয়া করে দুটি সমমেরুর মধ্যে বিকর্ষণ বল, এবং দুটি বিপরীত মেরুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে, একটি চুম্বক এবং একটি লোহার টুকরোর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে, এই আকর্ষণ বল যে সৃষ্টি হয় তার জন্য স্পর্শের প্রয়োজন হয় না, এইগুলোকে বলা হচ্ছে স্পর্শজনিত বা ক্ষেত্রজনিত বল। এই বল ক্ষেত্রে কোনো বস্তুকে রাখা মাত্রই আকর্ষণ বা বিকর্ষণ বলটা সৃষ্টি হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে বল দুই রকম হতে পারে, সেটা হচ্ছে সংস্পর্শজনিত একটা বল, আর একটা হচ্ছে সংস্পর্শবিহীন বল। তাহলে দেখা যাচ্ছে যে যে সমস্ত ক্ষেত্রে স্পর্শ করার প্রয়োজন পড়ে সেইগুলোর ক্ষেত্রে স্পর্শজনিত বল পাওয়া যায়। ঘাত, সংঘর্ষ, ঘর্ষণ বল ইত্যাদি হলো স্পর্শজনিত বল, এবং চুম্বক মেরুগুলোর মধ্যে আকর্ষণ, বিকর্ষণ এবং চুম্বকের সঙ্গে চৌম্বক পদার্থের মধ্যে যে আকর্ষণ, এই সমস্ত ক্ষেত্রে আকর্ষণ বল বা বলটা সৃষ্টি হয় কিন্তু স্পর্শের প্রয়োজন পড়ে না, এইগুলোকে বলা হচ্ছে ক্ষেত্রজনিত বল। তাহলে বিভিন্ন প্রকার বল আমরা এখান থেকে দেখতে পেলাম।